হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 8-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমেস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা 10 নম্বর স্কুল দেওয়া হয়েছে, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। এর আগে 9টা সেটের আমরা আনসার প্রোভাইড করেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। দেখো, একের দাগের প্রথম প্রশ্ন, চাপের একক হলো, চাপের একক হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে হচ্ছে নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার। তাহলে এসআই পদ্ধতিতে নিউটন পার বর্গমিটার। অনেক সময় তোমরা পাস্কাল পাবে, কেমন পাস্কাল, এই নিউটন পার বর্গমিটার মানেই কিন্তু পাস্কাল। ওকে, যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় সেটা হচ্ছে সদ্বিম্ব। সদ্বিম্বকে পর্দায় ফেলা যায় এবং অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না। বাইকার্বনেট মূলকে যেটা সংকেত সেটা হচ্ছে HCO3 মনোনেগেটিভ। কেমন, এটা হচ্ছে বাইকার্বনেট, এটা হচ্ছে কার্বনেট, এটা কার্বন ডাইঅক্সাইড। নিচের কোন পদার্থটি থেকে অক্সিজেন তৈরি করা যায় সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট মানে KClO3। কার্বনের একটা অনিয়তাকার রূপভেদ হচ্ছে অঙ্গার, ফ্লোরিন, গ্রাফাইট, হীরক, এগুলো হচ্ছে নিয়তাকার। শক্তি নির্গত করা কোন কোষীয় অঙ্গাণুর কাজ, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর বলা হয়, এটাও মনে রাখবে। কোন অণুজীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেটা হচ্ছে শৈবাল, নীলাভ, সবুজ শৈবাল, এগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে, তার জন্য এরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরপরে আমাদের গলার শ্বাসনালিকা কাছে একটা গ্রন্থি থাকে যেটা হরমোন ক্ষরণ করে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, যেখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। কেমন, এবং থাইরক্সিন হরমোনের ক্ষেত্রে তোমরা জানো সেটার অভাবে গলগণ্ড রোগ হয়, তাই না? বায়োলুমিনেসেন্ট জীবদের যেটা প্রধান বৈশিষ্ট্য, তারা হচ্ছে নিজের দেহে আলো তৈরি করতে পারে। ম্যানগ্রোভ উদ্ভিদের যেটা অরণ্য সেটা হচ্ছে সুন্দরী। দুই জায়গায় প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, আমলকিতে কোন ভিটামিন থাকে? সেখানে আমাদের থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। মেরু অঞ্চলে যে সকল মানুষ স্থায়ীভাবে থাকে তাদের কি বলে? মেরু অঞ্চলে যারা স্থায়ীভাবে থাকে তাদেরকে বলা হয় এস্কিমো। উটের উটের পিঠের যেটা কুঁজ, তার মধ্যে আসলে সেটা জল নয়, সেটা কি থাকে? সেটা থাকে চর্বি। কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে। কেমন, অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়। এরপরে এস্টেরিচিয়া কোলাই মানুষের দেহে কোন কি সরবরাহ করে না? তো ভিটামিন B12 সংশ্লেষ করা বা তৈরি করতে সাহায্য করে। কেমন, ভিটামিন B12 তৈরিতে সাহায্য করে, তাহলে এটাই সরবরাহ করে। কোন ধরনের প্লাস্টিড বর্ণহীন হয়? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, সেটা সবুজ রঙের হয়, খাদ্য তৈরি করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড, যেগুলো কালারফুল পাপড়ির রং বা যে কোনো ফলের বিভিন্ন অন্যান্য রং, লাল হতে পারে, কমলা হতে পারে, হলুদ হতে পারে, সেই সমস্ত ক্রোমোপ্লাস্টিডের জন্য হয়। ক্রোমো মানে হচ্ছে কালার। আর লিউকোপ্লাস্টিড শুধু খাদ্য সঞ্চয় করে, সেটা কোনো কালার হয় না, বর্ণহীন হয়, তাহলে লিউকোপ্লাস্টিড হবে আমার এই প্রশ্নের আনসার। এরপরে কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। কেমন, ক্যাটিনেশন ধর্মের জন্য। এরপরে বায়োগ্যাস, তোমরা এটা টেক্সট বই থেকেও লিখতে পারো। কেমন, আগে টেক্সট বুক থেকে তোমাদের দেখাই, তারপর তোমাদের আমি রেফারেন্স বই থেকেও দেখাবো। ওকে, এখানে বায়োফুয়েল, জৈব গ্যাস, বায়োগ্যাস দিয়েছে। এই যে জৈব আবর্জনা বাতাসের অনুপস্থিতিতে জীর্ণকরণ করে পাওয়া গ্যাসকে জৈব বা বায়োগ্যাস বলা হয়। এটা সম্পূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে 134 পাতার টেক্সটের 134 সেটা তোমরা করতে পারো। রায়োমার্টিনের যদি করতে চাও 298 পাতায় তোমরা বায়োগ্যাস, আচ্ছা এখানে 298 নয়, আচ্ছা এখানে তোমরা যেটা মানে আমি টেক্সট থেকে দেখালাম সেটাই তোমরা কিন্তু করবে। কেমন, বায়োগ্যাস রয়েছে 295 পাতায়। এই যে এটা বায়োমাস, এটা হচ্ছে বায়োগ্যাস বা জৈব গ্যাস। এখান থেকে এতটা বড় লিখতে হবে, লিখতে পারলে ভালো, আর যদি না পারো তাহলে আমি টেক্সট বই থেকে যেটা দেখালাম সেটা তোমরা করতে পারো। কেমন, রায়োমার্টিনের এটা হচ্ছে 295 পাতা, রায়োমার্টিনের 295। এরপরে হলুদ রঙের সালফারকে গলিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? দেখো, এটা টেক্সটের মধ্যে 121 পাতায় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। কেমন, 121 পাতায় তোমাদের দেখাই এটা। এই যে সালফারকে তাপ দিয়ে গলিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে হাইড্রোজেন সালফাইড। কেমন, তাহলে এই লাইনটা তোমরা লিখবে। এখানে উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, মানে ব্র্যাকেটে লিখবে H2S। এই কথাগুলো কিন্তু অবশ্যই লিখে দেবে। এরপরে এই যে পরমাণু দিয়েছে নাইট্রোজেনের, তাতে কটি প্রোটন কটি নিউট্রন আছে? নিচে যেটা সংখ্যা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন কটা আছে? 7টি, তাহলে প্রোটন হবে 7,
আর নিউট্রন কটা আছে, উপরে হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রন মিলে আছে 14, সেখান থেকে প্রোটন আছে 7টা, বাদ দাও, তাহলে পেয়ে যাবো 7টি নিউট্রন। তাহলে 7টি প্রোটন আর 7টি নিউট্রন আছে। কঠিন তরল গ্যাসীয় ছাড়া পদার্থের আরও একটি চতুর্থ অবস্থা আছে, এর নাম কি? এর নাম হচ্ছে প্লাজমা অবস্থা। কেমন? প্লাজমা অবস্থা। এরপরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও। তোমরা লিখবে মরীচিকা সৃষ্টি। এরপর দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী বল এফ সমান হচ্ছে এম ইন্টু এ। এখানে এম এবং এ বলতে কি বোঝায়? এম মানে হচ্ছে বস্তুর ভর, এম সমান দিয়ে লিখবে বস্তুর ভর, কেমন? এবং এ মানে হচ্ছে বলের প্রভাবে বস্তুতে সৃষ্ট ত্বরণ, বা এক কথায় যারা পারবে না তারা শুধু লিখবে ত্বরণ, কেমন? আমাদের বইয়ে এগুলো দেওয়া হয়েছে, তোমরা প্রথম দিকেই বইয়ের মধ্যে এগুলো পাবে, কেমন? এই যে এ মানে হচ্ছে ত্বরণ লিখেছে, বা তোমরা লিখতে পারো বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। ওকে, এ মানে তাহলে সেটা, আর এম মানে বস্তুর ভর। এরপরে আমরা 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন এখানে বলছে প্লবতা কাকে বলে? আচ্ছা, প্লবতার সংজ্ঞা যেটা, সেটা টেক্সট থেকেও করতে পারো তোমরা, কেমন? টেক্সটে সেখান থেকেও লেখা যায়, টেক্সটে ছোট করে প্লবতার সংজ্ঞা দেওয়া হয়েছে। ওকে, 1 মিনিট তোমাদের আমি দেখাচ্ছি। এই যে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্লবতা বলে। এটা টেক্সটের মধ্যে 15 পাতায় রয়েছে। আর রায়মার্টিন থেকে লিখতে চাইলে এটা লিখতে পারো যে শীত তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা বস্তুর মানে প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। এখানে বলেছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র 1 নম্বর ছবির ক্ষেত্রে পাত্রের তরল যদি আরও বেশি ঘনত্বের হতো তাহলে প্লবতার কিরূপ পরিবর্তন হতো। আচ্ছা, আগে চিত্র দিয়েছে কোন ক্ষেত্রে প্লবতা বেশি এবং কেন। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর ছবিতে যে বস্তুটা রয়েছে সেটা বেশি নিমজ্জিত রয়েছে, 2 নম্বরে কম নিমজ্জিত আছে। যদি বেশি নিমজ্জিত হয় তাহলে সেখানে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন বেশি, তাই না? তাহলে যত বেশি তরল অপসারিত করে তার ঊর্ধ্বমুখী প্লবতার মানও তত বেশি হয়। তাহলে প্রথম ক্ষেত্রে প্লবতার মানটা বেশি হবে, দ্বিতীয় ক্ষেত্রে প্লবতার মান কম হবে। তোমরা এরকম লিখতে পারো, এখান থেকে এরকমভাবে লিখতে পারো যে বস্তুর যত বেশি আয়তন তরলের মধ্যে নিমজ্জিত থাকে, বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা বলের মান তত বৃদ্ধি পায়। এই লাইনটা লেখার পরে লিখবে যে তাই 1 নম্বর চিত্রের ক্ষেত্রে প্লবতা বলের মান বেশি হবে। 2 নম্বর প্রশ্ন বলছে যে শুধুমাত্র 1 নম্বর ছবির ক্ষেত্রে, 2 নম্বর নয়, শুধু 1 নম্বর ছবির ক্ষেত্রে পাত্রে তরল যদি আরও বেশি ঘনত্বের হতো তাহলে প্লবতার কিরূপ পরিবর্তন হবে, যুক্তিসহ লেখো। তোমরা লিখবে যে প্লবতার মান তার ঘনত্বের ওপর নির্ভর করে, ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতার মান তত বেশি হবে। সুতরাং 1 নম্বর চিত্রের ক্ষেত্রে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা মান বেশি হবে। শুধু প্লবতার কিরূপ পরিবর্তন? প্লবতার মান বেশি হবে, অর্থাৎ আরও ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করায় বস্তুটি উপরের দিকে উঠে যাবে। ওকে, 2 নম্বর প্রশ্ন এখানে মানে অথবা দিয়ে এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই ছবিটাতে বলেছে যে পাশের ছবির মতো বল প্রয়োগ করে বস্তুটিকে টানা হয়েছে কিন্তু নড়ছে না। যদি বলের পরিমাণ 50 ডাইন হয় তবে ঘর্ষণ বলের মান কত হবে? দেখো এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে, এখানে বলছে যে 1 নম্বর এবং 1 নম্বর ছবির ক্ষেত্রে কি বলছে দেখো। আচ্ছা, 1 নম্বর ছবিতে বাক্সটি টেবিলের উপর নিচের দিকে যে বল প্রয়োগ করছে, 2 নম্বর ছবিতে টেবিলের উপর বাক্সে দেওয়া নিম্নমুখী বলের চাইতে বেশি, এখানে বলটা বেশি। আচ্ছা, এখানে তোমরা লিখবে এই যে এখানে বলছে টানা বা যে কোনো ধরনের বল যেমন ঠেলা বা ধাক্কা ইত্যাদি প্রয়োগের সত্ত্বেও যখন একটি বস্তু একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি কাজ করে সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল। তাহলে প্রশ্ন ছিল নড়ছে না, যদি বলের পরিমাণ 50 ডাইন হয় তবে ঘর্ষণ বলের মান কত হবে? এখানে ঘর্ষণ বলের মানও কিন্তু 50 ডাইন হবে, যেহেতু নড়ছে না, স্থির আছে, কেমন? তাহলে এখানে ঘর্ষণ বলের মানও হবে 50 ডাইন। একে কি ধরনের ঘর্ষণ বল বলা হবে? লিখবে স্থির অবস্থার ঘর্ষণ বল, কেমন? এটাকে লিখবে তোমরা স্থির অবস্থার ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ বল, কেমন? স্থির অবস্থার ঘর্ষণ বল। ওকে,
এই বল কোথায় উৎপন্ন হয় লিখবে যে মানে ব্লক এবং মেঝের সংস্পর্শ তলে। কেমন? সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। তাহলে লিখবে বস্তু এবং তলের সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। ওকে, তাহলে এই লাইনটা তোমরা লিখবে। ওকে, আমি এখানে লিখছি না, এটা 7 নম্বর পাতায় তোমরা পাবে। এরপরে নেক্সট এখানে কোশ্চেন হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলের চাপে বাতাসের চাপ কত উচ্চতার পারস্তম্ভ ধরে থাকতে পারে, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। জল হলে এই উচ্চতা হচ্ছে 10.3 মিটার, সব বইয়ের মধ্যে দেওয়া হয়েছে 10.3 মিটার কিন্তু ধরে রাখতে পারে। ওকে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সেটা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, জল হলে সেটা হচ্ছে 10.3 মিটার, 10.3 মিটার উঁচু জলস্তম্ভকে ধরে রাখতে পারে। ওকে, এরপরে প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ কি কি? মূল দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে প্রতিফলন এবং 2 নম্বর হচ্ছে প্রতিসরণ। কেমন? এটা তোমাদের প্রতিবিম্ব সৃষ্টির কারণ দেওয়া হয়েছে, দেখবে এই যে প্রতিবিম্ব সৃষ্টির পিছনে মূলত দুটো কারণ রয়েছে, এক হচ্ছে প্রতিফলন আর 2 নম্বর হচ্ছে প্রতিসরণ। তাহলে পেজ নাম্বার 46 টেক্সট বইয়ের 46 পাতায় পাবে। এর সাথে প্রশ্ন হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমরা এখান থেকে লিখতে পারো, এই যে আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। কেমন? এটা তোমরা লিখবে পেজ নাম্বার টেক্সটের 50, বা রায়মার্টিন থেকে লিখতে চাইলে 108 পাতা তোমরা বের করো। 108 পাতায় প্রতিসরাঙ্ক দেওয়া হয়েছে যে প্রতিসরাঙ্ক হলো কোনো আলোকীয় মাধ্যমের উপাদানের এমন একটি ধর্ম যার মানের ওপর ওই মাধ্যমে প্রবেশ করা অর্থাৎ প্রদর্শিত আলোকরশ্মির গতির অভিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে। নিয়ে এটাও লিখতে হবে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে মিউ সমান শূন্যস্থানে আলোর বেগ সি আর ওই মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি, তাহলে সি/ভি এটা হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে রায়মার্টিনের ক্ষেত্রে রায়মার্টিনের পেজ নাম্বার 108। ওকে, এরপরে কচু পাতার ওপর জলের ফোঁটা চকচক করে কেন? এটা রায়মার্টিনের 114 পাতায় তোমরা পাবে। যারা পেড গ্রুপে আছো তোমরা নোটসের মধ্যে সমস্ত প্রশ্নের আনসার পেয়ে যাবে, নোটসগুলো করলেই তোমরা সেখান থেকে সমস্ত তোমাদের স্কুলের প্রশ্নের সমস্ত প্রশ্নগুলোই কমন পাবে। দেখো এই যে কচু পাতার মধ্যে জলের তল চকচক করে কারণ কচু পাতায় অনেক সূক্ষ্ম ছোট ছোট রোম থাকে, এর ওপর জল ফেললে জল এবং কচু পাতার মধ্যে বায়ুস্তর আটকে যায়, সূক্ষ্ম একদম বড় গ্যাপ কিন্তু নয়। কেমন? তাহলে ছোটো ছোটো রোয়ার মধ্যে বাতাস আটকে থাকে। কেমন? জলটা ফেললেও বাতাসটা মাঝে মাঝে আটকে থাকে। আলোকরশ্মি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে, আমরা জানি যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে অবশ্যই আলোকে ঘন থেকে লঘুতে যেতে হবে। তাহলে যখন ঘন থেকে লঘু মানে জল থেকে বাতাসে যায় তখন ওই দুই মাধ্যমে বিভেদ তলে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। বিভেদ তল এক্ষেত্রে প্রতিফলকের কাজ করে। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে চকচকে দেখাবে, তাই জলবিন্দুগুলির ঔজ্জ্বল্য বাড়ে ও সেগুলো মুক্তোর মতো চকচকে দেখায়। ওকে, এরপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো, দুটি আয়না পরস্পর 40 ডিগ্রি কোণে থাকলে মাঝে রাখা বস্তুর কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? তোমরা লিখবে প্রতিবিম্ব সংখ্যা সমান n 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। থিটা হলো দুটি দর্পণের মাঝের কোণ, এটা লিখে দেবে। লিখে দেওয়ার পর সমান চিহ্ন দেবে। কেমন? দুটি দর্পণের মাঝের কোণ এটা ব্র্যাকেটে ডান দিকে লিখবে, নিচে সমান চিহ্ন দেবে। 360 ডিগ্রি ভাগ দুটো দর্পণের মাঝের কোণ 40, তাহলে 40 বসাবে, বিয়োগ -1। কেমন? তাহলে -1 এটা অবশ্যই সূত্রের মধ্যে এটা পড়ছে। 360কে 40 দিয়ে ভাগ করে 0 0 কেটে যায়, 4 9 36 হয়, তাহলে 9 9 বিয়োগ 1 মানে 8টি এখানে আমার প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, এরপরে আয়না দুটি পরস্পর মুখোমুখি সমান্তরালে রাখলে কতগুলো প্রতিবিম্ব হবে? দুটো সমান্তরালে রাখলে সেক্ষেত্রে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়। পেরিস্কোপের চিত্র অঙ্কন করে আলোকরশ্মির গতিপথ দেখাও। টেক্সটের 48 পাতা এখানে পেরিস্কোপে যে ছবিটা দেওয়া আছে দেখো, আলোর গতিপথ দিয়েছে, দুটো দর্পণ 45 ডিগ্রি কোণে থাকে, সেই দর্পণে এঁকে দেওয়া হয়েছে। তাহলে এই ছবিটা লাস্টের ছবিটা আঁকতে হবে। আর রায়মার্টিনে সুন্দর করে দিয়েছে একই জিনিস, দর্পণ বলে দিয়েছে এমান দর্পণ M2 দর্পণ, দুটো দর্পণ 45 ডিগ্রি কোণে আছে এবং এটা দেখিয়েছে কি সুন্দর করে আলোটা এসে এখান থেকে কিন্তু ছবিটাতে এসে এখানে চোখ রয়েছে, চোখ রাখলে এইদিকে থাকা বস্তুটা দেখতে পাওয়া যায়, এই ছবিটা। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে যে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও।
লিখবে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো H11 প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, H21 এটা হচ্ছে ডয়টেরিয়াম, আর H31 সেটা হচ্ছে ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। ওকে, বা নিজের ভাষায় লিখতে পারো যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় তাদের ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলে। এরকমভাবে নিজের ভাষাতেও লিখতে পারো। ফেরাস সালফেটের একটি অণুতে উপস্থিত অ্যানায়ন এবং ক্যাটায়নের চিহ্ন। আচ্ছা, ফেরাস সালফেটের মধ্যে রয়েছে ফেরাস আয়ন, তাহলে ফেরাস আয়ন সেটা হচ্ছে Fe2+ আয়ন, আর সালফেট রয়েছে SO4 2-, এটা হচ্ছে ক্যাটায়ন, প্লাস মানে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন এটা হচ্ছে ক্যাটায়ন, আর অ্যানায়ন এটা হচ্ছে অ্যানায়ন, সালফেটটা অ্যানায়ন। ওকে, সোডিয়াম সালফেটের চিহ্ন যেটা সেটা হচ্ছে Na2SO4, সোডিয়াম সালফেট। পরের প্রশ্ন, সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা টেক্সটের 84 পাতায়, তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো। সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এরা সাধারণত স্বাভাবিক উষ্ণতা ও চাপে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ হয়। 2 নম্বর, সাধারণত সমযোজী যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়, তবে কিছু ব্যতিক্রমও আছে। 3 নম্বর, সাধারণত সমযোজী যৌগগুলি জলে কম দ্রাব্য অথবা অদ্রাব্য এবং জৈব দ্রাবক যেমন কেরোসিন, বেনজিন ইত্যাদিতে বেশি দ্রাব্য। বাস এতটাই লিখবে। নেক্সট এই পয়েন্টটা দিতে পারো, সাধারণত বারবার লেখার দরকার নেই। লিখবে এই যৌগগুলো জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় আয়নিত হয় না, তাই তড়িতের কুপরিবাহী, এতটা পর্যন্ত লিখবে। ওকে, এটা 4টে পয়েন্ট যেরকমভাবে বললাম তোমরা লিখবে। এরপরে আমাদের এখানে যে প্রশ্নটা দিয়েছে দেখো, 2টি হাইড্রোজেন পরমাণু থেকে একটি হাইড্রোজেন অণু তৈরির ক্ষেত্রে সমযোজী বন্ধন চিত্রসহ দেখাও। টেক্সট থেকেও করতে পারো, টেক্সটের পেজ নাম্বার 81। এই যে প্রথমে হাইড্রোজেন পরমাণু দেখাবে। হাইড্রোজেন মানে কি? এই যে হাইড্রোজেন মানে হচ্ছে H11, তাহলে এখানে প্রোটন রয়েছে একটা, প্রোটন যতগুলো থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন একটা। নিউট্রন কটা? ওপরে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করবো মানে 0, ওপরটা থেকে নিচেরটা মাইনাস করলাম 0, তাহলে নিউট্রন নেই। নিউক্লিয়াসে একটাই প্রোটন রাখতে হবে, একটা প্লাস, আর প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন, যেহেতু একটা প্রোটন একটা ইলেকট্রন হলো। আর একটা এরকম হাইড্রোজেন পরমাণু নিব, সেখানে একটা প্রোটন একটা ইলেকট্রন রাখলাম। এবার যখন বন্ধন হবে সমযোজী বন্ধন, তখন এই দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠিত হবে, যেটা দেখো এই গোলের মধ্যে আছে, মানে এরও আছে, এই হাইড্রোজেনের মধ্যেও রয়েছে। আবার এই দুটো ইলেকট্রন মানে এই হাইড্রোজেন পরমাণুর মধ্যেও রয়েছে, তাহলে এই হাইড্রোজেন পরমাণুর মধ্যেও এই দুটো রয়েছে, এই দুটোর মধ্যেও রয়েছে। তাহলে এই দুটো মানে ইলেকট্রনকে এই হাইড্রোজেনও ব্যবহার করে, এই হাইড্রোজেনও ব্যবহার করে, তাহলে সমানভাবে ব্যবহার করে। এই দুটো ইলেকট্রনকে মিলে কি হয়, একটা এক বন্ধন হয়, তাহলে একটা এক বন্ধন তৈরি হচ্ছে। নিয়ে সমযোজী বন্ধন, যেহেতু এই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করছে দুজনেই, সমযোজী এক বন্ধন, দুটো ইলেকট্রনে একটা বন্ধন। যখন ডাবল বন্ড হয় কোনো যৌগের ক্ষেত্রে, তখন 4টে ইলেকট্রন লাগে, 4টে ইলেকট্রনে ডাবল বন্ড। ট্রিপল বন্ড মানে ত্রিবন্ধনের জন্য 6টা ইলেকট্রন লাগে। কেমন মনে রাখবে, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড, এরকমভাবে বন্ডে দেখাবে। ওকে, তাহলে এই ছবিটা যেটা দেওয়া হয়েছে, বক্সটা পুরোটা তোমরা দেখাবে। ওকে, এরপরে আমরা পরের পাতায় চলে যাব। 4 নম্বর প্রশ্ন বলছে, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কী কী রাসায়নিক দ্রব্য প্রয়োজন? এটা টেক্সট থেকে তোমরা দেখে নাও। পরীক্ষাগারে যদি হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হয়, সেক্ষেত্রে কী কী লাগে? প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, অবিশুদ্ধ জিঙ্কে ছিবড়া। 2 নম্বর, লঘু সালফিউরিক অ্যাসিড, চাইলে ব্র্যাকেটে H2SO4 লিখতে পারো, পাতিত জল ব্র্যাকেটে H2O লিখতে পারো। ওকে, কী কী লাগলো সেটা তোমরা পেলে। এরপর বলছে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতের রাসায়নিক সমীকরণ। এটা বিক্রিয়া সমীকরণটি হলো Zn+H2SO4 লঘু, তৈরি হচ্ছে ZnSO4 মানে জিঙ্ক সালফেট, এবং তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখানে একটা উপরে ঊর্ধ্বমুখী চিহ্ন দেবে। হলো অন্তর্ধৃতিটা দেখো হাইড্রোজেনের ক্ষেত্রেই তোমরা পাবে, তাই তো? হাইড্রোজেনের মধ্যে এই যে 121 পাতায় এখানে দেওয়া হয়েছে এই যে কিছু ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে। একে বলা হয় অধিশোষণ। উত্তপ্ত করলে এই অধিশোষিত হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। ধাতব পৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে, এবং এই হাইড্রোজেন গ্যাস শোষণ করার এই ধর্মকে বা ঘটনাকে বলা হয় অন্তর্ধৃতি। ওকে, এই লাস্টের লাইনটা যোগ করবে। এরপরে এখানে প্রশ্ন হচ্ছে যে ধাতু ও অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কী কী অক্সাইড তৈরি হয়? ধাতুর সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন সেটা তোমরা লিখবে, ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড তৈরি হয়। যেমন
2 mg প্লাস O2 তৈরি হচ্ছে 2 mgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা ক্ষারকীয় অক্সাইড। আর অধাতুর সঙ্গে বিক্রিয়ায় লিখবে যে আম্লিক অক্সাইড তৈরি হয়। কেমন? অধাতুর সঙ্গে অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় আম্লিক অক্সাইড তৈরি হয়, যেমন C+O2 তৈরি হচ্ছে CO2, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা একটা আম্লিক অক্সাইড। ওকে, তাহলে ধাতুর সঙ্গে হচ্ছে ক্ষারকীয় অক্সাইড আর অধাতুর সঙ্গে আম্লিক অক্সাইড, এ দুটো লিখে দেবে। রাসায়নিক বিক্রিয়া একটি উদাহরণ সেটা দেওয়া হলো। একটি পারক্সাইডের নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এটাই লেখা যায়। কেমন? হাইড্রোজেন পারক্সাইড লেখা যায়, বা সোডিয়াম পারক্সাইড, এটা লিখতে পারো Na2O2, সোডিয়াম পারক্সাইড। কেমন? তাহলে পারক্সাইডেরটার নামটা লিখবে সোডিয়াম পারক্সাইড Na2O2। এরপরে মৌলের বহুরূপতা ধর্ম, এটা তোমরা 125 পাতা বের করো। লিখবে এখানে যে যখন কোনো মৌলকে একাধিক ভৌত রূপে পাওয়া যায় তখন সেই ভৌত রূপগুলোকে মৌলটির বহুরূপ বলা হয়। মৌলের এই ধর্মকে তার বহুরূপতা বলা হয়। সালফার ছাড়া কার্বন, ফসফরাস, বোরনের একাধিক বহুরূপ আছে। কেমন? এরপরে সাথে প্রশ্ন, কার্বনের একটি রূপভেদের নাম যা তাপের সুপরিবাহী। হীরক লিখতে পারো, গ্রাফাইট লিখতে পারো। গ্রাফাইটের মধ্যে দিয়ে তাপও যায়, তড়িৎও যায়, গ্রাফাইট সবসময় লিখতে পারবে। আর হীরের মধ্যে দিয়ে তাপ যায় কিন্তু তড়িৎ যায় না, তার জন্য এখানে গ্রাফাইটও লেখা যায়, হীরেও লেখা যায়। এরপরে প্রশ্ন হচ্ছে যে বায়োফুয়েল, আমরা মোস্ট প্রবাবলি আগের সেটটাতেই পেয়েছিলাম, সেখানে তোমাদের টেক্সট থেকেও আমি বায়োগ্যাসটা দেখিয়েছি, সেখানেই বায়োফুয়েলটা রয়েছে, পাশাপাশি তোমরা ওখানে বায়োফুয়েলও পাবে। আর রায়মার্টিন থেকে লিখতে চাইলে বায়োফুয়েল এই যে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া, মানে অঙ্গীভূত হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে। যেমন শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল নামক বায়োফুয়েল উৎপন্ন হয়, যা গ্যাসোলিনের সঙ্গে মিশে যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এতটা লিখবে। এর সাথে প্রশ্ন আছে যে বর্তমানে এর ব্যবহারের গুরুত্ব বাড়ছে কেন? কেমন? গুরুত্ব, বায়োফুয়েলের ব্যবহারটা এখানে লিখতে হবে যে বায়োফুয়েল ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে যানবাহন, জেনারেটর ও ইঞ্জিন চালানোর কাজে ব্যবহার করা হয়, তাই বর্তমানে এর চাহিদা বাড়ছে। আর এর সাথে দিয়েছে আমাদের যে আমাদের দেশে বায়োফুয়েল কীভাবে তৈরি হয়। লিখবে আমাদের দেশে প্রধানত জ্যাট্রোফা গাছ ও তার বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণ, মানে প্রসেসিংয়ের মাধ্যমে বায়োফুয়েল বা জৈব জ্বালানি তৈরি করা হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো এখানে তাপন মূল্য কাকে বলে? কাঠ, কয়লা ও হাইড্রোজেনের মধ্যে কার তাপন মূল্য বেশি? তাপন মূল্যটা তোমরা এখানেই, আচ্ছা তাপন মূল্য তোমাদের দেখাচ্ছি, এক মিনিট। তোমরা এখানে জ্বালানি মূল্য যেটা, সেটাই কিন্তু তাপন মূল্য। কেমন? এই যে একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে। তাহলে 291 পাতা রায়মার্টিনের ক্ষেত্রে 291 পেয়ে যাবে। কাঠ, কয়লা এবং হাইড্রোজেনের মধ্যে কার তাপন মূল্য বেশি? কেমন? এটা দেখো, আমরা বইয়ের মধ্যে একটা মানে গ্রাফ পেয়ে যাচ্ছি, সেই গ্রাফের মধ্যে খেয়াল করো এখানে কার তাপন মূল্য বেশি। দেখো কাঠ, কয়লা এবং দিয়েছে আমাদের কি হাইড্রোজেন। দেখো কাঠ তার তাপন মূল্য যা, দেখো তাপন মূল্য মোটামুটি 5-এর কাছাকাছি, কয়লা আর একটু বেশি, আর হাইড্রোজেনের যেটা হচ্ছে দেখো অনেকটা, কেমন প্রায় মানে 34 মোটামুটি। কেমন? তাহলে এত বেশি, হাইড্রোজেন সব থেকে বেশি, তাহলে তোমরা এখানে হাইড্রোজেনটা লিখবে, কারণ হাইড্রোজেনের তাপন মূল্য এখানে সব থেকে বেশি। এরপরে আদর্শ জ্বালানির কী কী বৈশিষ্ট্য থাকার দরকার, এটা রায়মার্টিনের 292 পাতায় আদর্শ জ্বালানির কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকা দরকার। সস্তা এবং সহজলভ্য হবে, ক্যালোরি মূল্য উচ্চমানের হবে, জ্বালানি দহনের ফলে যেন ক্ষতিকারক গ্যাস, ধোঁয়া, কঠিন অবশেষ উৎপন্ন না হয়, নিরাপদে ও সহজে এক স্থান থেকে কোনো স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়। কেমন? তাহলে প্রথম দিকে 4টে লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে নেক্সট একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, জীবদেহ, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তারপর অঙ্গ, তারপরে এখানে আচ্ছা কতগুলো কোষ মিলে আমাদের তৈরি হয় কলা। এটা আমরা যদি টেক্সট বের করি 168 পাতা, দেখো এখানে দেওয়া হয়েছে, 168 নয়, এখানে আমাদের আরও আগেই দেওয়া হয়েছে কতগুলো কোষ মিলে, এই যে কতগুলো কোষ মিলে তৈরি হচ্ছে কলা, 162 পাতা, কোষ, কলা, তারপর অঙ্গ, তারপর জীবদেহ। তাহলে কোষ, আচ্ছা জীবদেহর পরে আমাদের রাখতে হবে এখানে অঙ্গ। কেমন? জীবদেহর পরে দিয়েছে আমাদের অঙ্গ, তারপরে এখানে বসবে কলা। কেমন? এটা বসবে
কলা। আর এখানে আমাদের তন্ত্র বসাতে হবে, তাহলে এখানে তোমরা তন্ত্র বা লিখতে পারো অঙ্গতন্ত্র। কেমন? এরপরে নিউক্লিয়াসের যেটা চিত্র সেটা 174 পাতায় আমরা টেক্সটে আগেও পেয়েছি, আর একবার তোমাদের দেখিয়ে দিই। 174 পাতায় এই যে ছবিটা দেওয়া হয়েছে, বারবার বলি নিউক্লিয়াসের ছবি, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, মাইটোকন্ড্রিয়া, এগুলো ভালো করে করবে। নিউক্লিয়াসের ছবিটা অঙ্কন করবে এবং যেগুলো বলেছে সেগুলো অবশ্যই দেখিয়ে দেবে। কেমন? নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা, এই যে ক্রোমাটিন জালিকা, এই জালিকাগুলো রয়েছে। নিউক্লিয় পর্দা মানে বাইরের পর্দাটা, নিউক্লিয়াস, এটা যেটা যেটা বলেছে সেটা অবশ্যই দেখাবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, প্রাণীদেহের 4 প্রকার কলার নাম। কেমন? এটা সব টেক্সটে রয়েছে, টেক্সট থেকে এই চ্যাপ্টারগুলো, বিশেষ করে জীবন বিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নই তোমরা পাবে আনসারগুলো। প্রাণী কলা 4 রকম: আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। কেমন? এগুলো টেক্সটের একদম 170 পাতার মধ্যে পাবে। ওকে। আর যেটা পার্থক্য দিয়েছে রায়মার্টিনের 386 পাতা বের করো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য ওখানে খেয়াল করো, 3 নম্বর দিয়েছে। কেমন? 3 নম্বরের জন্য তোমরা অবশ্যই 3টে পার্থক্য মিনিমাম লেখার চেষ্টা করতেই হবে। কেমন? 4টেও লিখতে পারো, একটা বেশি লিখতে পারো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ আবরণে কোষ প্রাচীর থাকে, কোষ পর্দা থাকে, দুটোই থাকে। তাহলে উদ্ভিদ কোষে কোষ পর্দা থাকে, তার উপরে আরও একটা পর্দা থাকে বাইরে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষে বাইরের পর্দা হচ্ছে কোষ পর্দা, তার বাইরে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এখানে প্লাস্টিড থাকে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড কিন্তু থাকে না, তবে ব্যতিক্রমও রয়েছে, যেমন ইউগ্লিনা। দুটো লিখলে। 3 নম্বর হচ্ছে লাইসোজোম, সাধারণত লাইসোজোম থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। এরপরে ভ্যাকিউল বা কোষ গহ্বর লিখতে পারো, যে পরিণত কোষে কেন্দ্রীয় বড় আকারের ভ্যাকিউল থাকে, অপরিণত কোষে সংখ্যায় বেশি ও ছোট আকারের ভ্যাকিউল বা কোষ গহ্বর থাকে। এখানে নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া সাধারণত প্রাণী কোষে ভ্যাকিউল কিন্তু থাকে না, কোষ গহ্বর প্রাণী কোষ সাধারণত থাকে না। নিম্ন শ্রেণীর কিছু কিছু প্রাণীতে থাকে, কিন্তু মানে উন্নত যে সমস্ত প্রাণী কোষ তাদের কিন্তু মানে ভ্যাকিউল বা কোষ গহ্বর থাকে না। যদি বা কয়েকটা প্রাণীর মধ্যে থাকে, সেগুলো কিন্তু আকারে ছোট হয় এবং মানে কম সংখ্যায় প্রেজেন্ট থাকে। ওকে। নেক্সট 7 নম্বর যেটা প্রশ্ন, অনাক্রমতা কাকে বলে এবং মানবদেহে কোন পদ্ধতির সাহায্যে অনাক্রমতা বাড়ানো সম্ভব। অনাক্রমতা এটা টেক্সটের 193 পাতায় পাবে। এই যে যখন কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক, প্রোটোজোয়া আমাদের দেহে প্রবেশ করে, তখন জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো নানা রকম ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এরা হলো অ্যান্টিজেন। এদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে একরকম যৌগ থাকে, এরা অ্যান্টিজেনকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। এই প্রোটিনধর্মী যৌগগুলো হচ্ছে অ্যান্টিবডি। কোনো জীবদেহে রোগ প্রতিরোধের স্বাভাবিক এই ক্ষমতা হলো অনাক্রমতা বা ইমিউনিটি। এখানে যেটা সেকেন্ড পার্ট রয়েছে, মানবদেহে কোন পদ্ধতির সাহায্যে অনাক্রমতা বাড়ানো সম্ভব, তোমরা লিখবে যে মানবদেহে, এটা শুনে শুনে লিখে নাও, মানবদেহে অনাক্রমতা বাড়ানোর জন্য টিকা নেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, যেমন ফল, শাকসবজি খাওয়া, কমা দিয়ে লিখবে নিয়মিত ব্যায়াম করা, যোগাসন করা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত জরুরি। তাছাড়া একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণরূপে বর্জন করা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করাও অনাক্রমতা বাড়াতে সাহায্য করে। এরকমভাবে তোমরা কিন্তু বানিয়ে আনসারটা লিখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, এখানে দেখো খাদ্যকে অণুজীবের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য যে উপায়গুলি গ্রহণ করা হয়, যেগুলো 3টি উপায়। 192 পাতায় তোমরা উপায়গুলো পাবে। কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্যকে রেখে, ক্যানিং বা বিশেষ মোড়কে রেখে প্যাকেজিং করে রাখলে খাদ্যকে ভালো রাখা সম্ভব। 2 নম্বর, কোনো কোনো সবজি যেমন বাঁধাকপি, কোনো ফল যেমন টুকরো বা কাটা আম দীর্ঘ সময় রোদে শুকিয়ে নেওয়া, ব্র্যাকেটে লিখবে এই পদ্ধতিকে সান ড্রাইং বলে। 3 নম্বর, মাছ, মাংস বা ফলে নুন মাখিয়ে রাখলে, ব্র্যাকেটে লিখবে সল্টিং। ওকে, 3টে বলেছে, 3টে উপায় লিখবে। এরপরে নেক্সট কোশ্চেন, এখানে দেখো আদ্য প্রাণীর 2টি বৈশিষ্ট্য। আদ্য প্রাণী মানে হচ্ছে প্রোটোজোয়া। 2টো বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত, কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। 2 নম্বর, এরা নানা আকারের হয়, গোলাকার, ডিম্বাকার, লম্বা বা থালার মতো। এরা স্বাধীনভাবে একা থাকে, অনেক সময় দল বেঁধে একসঙ্গে থাকে। ওকে। আবার কেউ কেউ পোষক দেহের কোষের মধ্যে থেকে নানা রোগ সৃষ্টি করে। 1 নম্বর, আর এই দুটো মিলে একটা পয়েন্ট করে দেবে, তাহলে 2টো পয়েন্ট হয়ে যাবে এবং ভালো পয়েন্ট হবে। এরপরে এর সাথে দিয়েছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক ঘটিত রোগ। কেমন? এগুলো সব কটা করে বলেছে দেখো এখানে, এই যে আমাদের এখানে দিয়েছে 2টি করে। ব্যাকটেরিয়া ঘটিত 2টো লিখবে, যক্ষা, কলেরা। ভাইরাস লিখবে ইনফ্লুয়েঞ্জা, পক্স। কেমন? আদ্য প্রাণী হচ্ছে এখানে, আদ্য প্রাণী দিয়েছে, আদ্য প্রাণী তো দেয়নি। এখানে ভাইরাস হলো ছত্রাক, ব্যাকটেরিয়া হলো, ভাইরাস হলো ছত্রাক দিয়েছে। ছত্রাক ঘটিত 2টো রোগ লিখবে, দাঁত, একটা হচ্ছে হাজা। ওকে।
এরপরে নেক্সট কোশ্চেনে যাব আমরা। হরমোন খরিত হয় এমন দুটি বহিঃক্ষরা গ্রন্থির নাম। লালা গ্রন্থি, আচ্ছা লালা গ্রন্থি হবে না, হরমোন খরিত হয় এমন বলেছে। তাহলে একটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়টা তোমরা লিখবে। লালা গ্রন্থি থেকে কিন্তু কোনো হরমোন খরিত হয় না। ওকে, লালা গ্রন্থিটা আমাদের কিন্তু লেখা যাবে না, লালা গ্রন্থিটা বাদ দেবে। আমি আরেকটা তোমাদের এখানে দেখাচ্ছি, বইয়ে দেওয়া হয়েছে, দেখো কেমন। বহিঃক্ষরা গ্রন্থি অগ্নাশয় একটা লিখেছো, আর একটা তোমরা লিখবে পিটুইটারি লিখতে পারো, থাইরয়েড লিখতে পারো, কেমন। তাহলে অগ্নাশয় লিখলে লালা গ্রন্থি আমি কেটে দিলাম, আর একটা তোমরা লিখবে থাইরয়েড। ওকে, পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কে মূলদেশে থাকে। সোমাটোট্রপিক হরমোন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ। আচ্ছা, সোমাটোট্রপিক হরমোনের কাজ 223 পাতায় দেওয়া হয়েছে। এই হরমোনকে বৃদ্ধি পরিপোষক হরমোন বলে। আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায়, প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায়। এটা সোমাটোট্রপিক হরমোন মানে এসটিএইচ হরমোনের কাজ। থাইরয়েড স্টিমুলেটিংয়ের কাজ হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। এই দুটো লিখবে। ওকে, আর নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? রায়মার্টিনের তোমরা 499 পাতা বের করো, 499। ওকে, এখানে দেওয়া হয়েছে এই যে অগ্নাশয় গ্রন্থি একই সঙ্গে অন্তঃক্ষরা বা নালীবিহীন গ্রন্থি এবং বহিঃক্ষরা অংশ দিয়ে গঠিত। অগ্নাশয়ের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা অন্তঃক্ষরা পার্ট, এখান থেকে হরমোন খরিত হয়। আর অ্যাসিনি বলে একটা অংশ থাকে, সেটা যে বহিঃক্ষরা, যেখান থেকে উৎসেচক বের হয়। ওকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয় যা শরীরে বিভিন্ন বিপাক্রিয়ায় সাহায্য করে, এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে। এই কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। প্রশ্ন আছে যে এই গ্রন্থি থেকে খরিত হয় আমরা একটি হরমোন, ইনসুলিন লিখতে পারো, গ্লুকাগন লিখতে পারো। মানুষের জীবনে বয়ঃসন্ধিকাল কোন সময়কে বলা হয়? 10 থেকে 19 বছর বয়সকে বয়ঃসন্ধিকাল বলা হয়। এই সময়ে জীবন কুশলতা চর্চার যে কোনো দুটো দিক, 234 পাতা, জীবন কুশলতার মোট 10টা দিক রয়েছে, নামগুলো মনে রাখার চেষ্টা করবে, অনেক সময় দিয়ে দেয়, 10টা দিকের নাম জিজ্ঞাসা করে। ওকে, তাহলে এখানে দুটো বিষয়, তাহলে দুটো যে কোনো বিষয় 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট হয়তো ব্যাখ্যা করে দিলে, এই দুটো ব্যাখ্যা লিখে দেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এখানে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে জীবন কুশলতা, আচ্ছা কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছে? এটা টেক্সটে দেখবে দেওয়া হয়েছে 2011 সাল, কেমন, 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছে। আর এখানে প্রশ্ন হচ্ছে বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয়, দুটি উপায় রেখো যেভাবে বন বাঁচানো সম্ভব। 241 পাতা বের করো। এখানে প্রথমে কী কী ক্ষতি হয় 241 পাতা বের করলে, এই যে এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে যে মানে মাটির গভীর, এই যে পয়েন্টটা পুরোটা লিখতে হবে। যদি পুরো পয়েন্ট লিখতে না পারো, তোমরা নিজের ভাষায় লিখতে পারো যে বৃক্ষ ছেদন করলে বা গাছ কাটলে মাটি আলগা হয়ে যায়, ফলে সেখানে তখন আর নতুন কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। দীর্ঘ মানে অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি মৃত্তিকা ক্ষয় হয় বা এরকম ঘটনা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে মরুভূমি পর্যন্ত সৃষ্টি হতে পারে। ওকে, ডেজার্টিফিকেশন বলা হয়। 1 নম্বর পয়েন্ট সংক্ষেপে নিজে ভাষা লিখবে। 2 নম্বর, বন কেটে ফেলে অঞ্চলে মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারে না, ফলে মাটির নিচে জলের স্তর কমতে থাকে। 3 নম্বর, এই পয়েন্টটা ভালো পয়েন্ট, ক্রমাগত গাছ কাটলে কার্বন ডাইঅক্সাইড শোষণ যেগুলো বেশি রয়েছে সেই সমস্ত গাছগুলো কমে যাবে, তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ গরম হয়ে যায়, যেহেতু এটা একটা গ্রিন হাউস গ্যাস। অতিরিক্ত গরমে জলচক্র ব্যাহত হয়, বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে বা বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন ঘটে, ফলে খরার এবং বন্যার সম্ভাবনা বাড়ে। ওকে, অনেক প্রজাতি রয়েছে যেগুলো প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। তাহলে 4টে পয়েন্ট রয়েছে। আর আমাদের এখানে 2 নম্বর দিয়েছে, তাহলে 2টো বা 3টে পয়েন্ট লিখবে। আর কী করে বন বাঁচানো সম্ভব, সেটা হচ্ছে বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করতে হবে, নতুন বনাঞ্চল তৈরি করতে হবে, পশু চারা নিয়ন্ত্রণ করতে হবে, গাছ কাটা হলে সেখানে একই প্রজাতিতে অনেক চারা গাছ লাগাতে হবে, কেমন। তাহলে 2টো করে বা 3টে করে পয়েন্ট লিখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে মরুদ্যান কি? মরুভূমিতে জন্মায় এমন একটি গাছের নাম। এটা রায়মার্টিন থেকে আমরা দেখব। রায়মার্টিনে মরুদ্যানটা সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, মরুভূমির অনেক গভীরে অবস্থিত শিলাস্তরে জল সঞ্চিত থাকে। মরুভূমির কোথাও কোথাও সেই শিলাস্তরে ফাটল ধরে সেই সঞ্চিত জল বাইরে বেরিয়ে এসে জলাশয় তৈরি করে। শুষ্ক মরুভূমির বুকে এই জলাশয়কে ঘিরে যে গাছপালা জন্মায় তাকে মরুদ্যান বলে।
এর সাথে প্রশ্ন দিয়েছে মরুভূমিতে জন্মায়মান একটি উদ্ভিদ, তোমরা ক্যাকটাস লিখতে পারো, কেমন, বা ফণিমনসা লিখতে পারো। নেক্সট ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, এগুলো টেক্সটের মধ্যে তোমরা পাবে। টেক্সটের মধ্যে সুন্দর করে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ দেওয়া হয়েছে টেক্সটের 266 পাতা। এই যে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশে সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়, তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। এই ধরনের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। ওকে, নিয়ে লিখতে পারো যে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভে ইনসিটু সংরক্ষণ করা হয়। এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে লিখবে যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে, মানে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। এই ধরনের সংরক্ষণকে এক্সিটু সংরক্ষণ বলে। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শাল গাছের 3টি ব্যবহার। এটা আমরা শেষ চ্যাপ্টারে পেয়ে যাব, 274 পাতা, কেমন, টেক্সটের 274। এখানে তোমরা লিখবে কাঠ, খুঁটি, আসবাবপত্র, জানলার দরজার কাঠের ফ্রেম, পাটাতন, নৌকা, জাহাজের জেটি, সেতু প্রভৃতি তৈরি করার জন্য শক্ত ও টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে। এটুকুই লিখবে এই পয়েন্টটা। তারপরে 2 নম্বর ব্যবহার লিখবে এখানে আঠা। শাল গাছে আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, যা ধূপ তৈরিতে, কাঠের জোড়ের স্থানে প্রলেপ দেওয়ার কাজে, জুতো পালিশ ও অন্যান্য কাজে লাগে। 3 নম্বর লিখবে রজন, গুঁড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরির কাজে লাগে। এরপরে গোলমরিচ এবং দারচিনি কোন কোন অংশ, 277 পাতা বের করো। এখানে বিভিন্ন গাছে যে অংশগুলো আমরা ব্যবহার করি সেটা এখানে লেখা হয়েছে, কেমন। দারচিনি যেটা দেখো, গোলমরিচ প্রথমে দিয়েছে, গোলমরিচ দেখো ফল, গাছের ফল, তাহলে গোলমরিচটা হচ্ছে ফল, এটা গাছের ফল। আর দারচিনি দেখো, এই যে দারচিনি তোমাদের এখানে দেওয়া হয়েছে গাছের ছাল, কেমন, তাহলে এখানে এটা গাছের ছাল, এরকমভাবে লিখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে বাঁশ গাছের 2টি বৈশিষ্ট্য। বাঁশ গাছের বৈশিষ্ট্য তোমরা এখানেই পাবে। দেখো একটু আগে আমাদের 273 পাতায় বাঁশ গাছের, আচ্ছা, বাঁশ গাছের 2টি বৈশিষ্ট্য বা ব্যবহারও লিখতে পারো। আচ্ছা, ব্যবহার যেহেতু বলেনি, আমরা বৈশিষ্ট্য লিখবো। এক লিখতে পারো বাঁশ গাছ এক ধরনের বহুবর্ষজীবী নিরেট পর্ব ও ফাঁপা পর্বমধ্যযুক্ত চিরসবুজ উদ্ভিদ। আর 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে প্রতি 24 ঘন্টায় কোনো কোনো বাঁশের প্রায় 100 সেন্টিমিটার বৃদ্ধি হয়, সব ঋতুতে এবং সমস্ত ভৌগোলিক অঞ্চলে এর বৃদ্ধির হার সমান নয়। 2টো বৈশিষ্ট্য হয়ে গেল। তোমরা চাইলে রায়মার্টিনের 578 পাতাতে দেওয়া হয়েছে, এই যে বৈশিষ্ট্য 1 নম্বর 2 নম্বর 2টো বৈশিষ্ট্য দিয়েছে, 2টো লিখতে পারো। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে, এই যে আরও অনেক বৈশিষ্ট্য আছে, 2টো বলেছে, 2টো তোমরা লিখবে, কেমন। রায়মার্টিন থেকে লিখলে 578 পাতা। এর সাথে প্রশ্ন আছে নিম, বেল, ঘৃতকুমারী। ঘৃতকুমারী মানে তোমরা জানো অ্যালোভেরা। এগুলোর একটা করে উপকারিতা, উপকারিতা মানে কোন কাজে লাগে, ব্যবহার কি, সেটাই তোমাদের লিখতে হবে। তো সেখানে আমরা প্রথমে 282 পাতাতে চলে যাব। নিম গাছ, সেটা দেখো, নিম গাছের ব্যবহার এটা লিখবে যে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী, তাহলে 283 পাতায় তোমরা পাচ্ছ। এরপরে বেল, বেলটাও 283 পাতায়। বেলে থাকা মিউসিলেজ আর পেকটিন কোষ্ঠকাঠিন্য অবর্থ ওষুধ, তাহলে এটাও 283 পাতায় পাবে। আর ঘৃতকুমারী, ঘৃতকুমারীর ক্ষেত্রে মানে অ্যালোভেরার ক্ষেত্রে তোমরা 285 পাতা 285-এ পাবে, যে ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিবায়োটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। তাহলে দেখো আজকে আমরা 10 নম্বর সেটের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। অনেকটাই মানে ভেতর থেকে প্রশ্ন ছিল, জীবনবিজ্ঞান ছাড়া ভৌতবিজ্ঞান অনেকগুলো প্রশ্ন, সেগুলো অনেকটাই সময় লেগে গেছে এবং ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেছে। যাই হোক, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে বা পেড ক্লাস, আমাদের 3টে বিষয়, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 3টে বিষয়ে আমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের নোটস প্রোভাইড করি এবং সেই নোটস থেকে তোমরা জানো আমরা যখন সাজেশন দিয়েছিলাম ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, সমস্ত প্রশ্নে তোমরা অনেক স্কুলেই কমন পেয়েছিলে এবং বেশিরভাগ স্কুলেই 90% অ্যাভাব কিন্তু তোমরা কমন পেয়েছো, কেমন। অনেক স্কুলে পুরো প্রশ্নপত্রই তোমরা কিন্তু কমন পেয়েছো। ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মের সাজেশন এখনও চ্যানেলের মধ্যে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবারও থার্ড টার্মে আমরা সাজেশন প্রোভাইড করবো। যাই হোক, যদি তোমরা পেড গ্রুপে যুক্ত হতে চাও, নোটসগুলো নিতে চাও, তাহলে তোমাদের এখন অনেকটা সময় পাবে, তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারবে। সেখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা নোটসের আকারে প্রোভাইড করি।
চাইলে ইচ্ছুক থাকলে আমাদের যেটা পেড গ্রুপ তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে, মান্থলি ফি সমস্ত কিছু দেওয়া হয়েছে। ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাতে পারো। ওকে, আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।